কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 10 সেপ্টেম্বর 2024। আমরা আসছি প্রথম আলো নিয়ে। দেখেন, আমাদের পরীক্ষার কিছু ব্যাচ চলমান, সামনে শুরু হচ্ছে। বাংলার ব্যাচে ভর্তি চলছে, আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। সাউন্ডের সিস্টেমটা বলি, আমি মোটামুটি যেহেতু পড়াশোনার পাশাপাশি ভিডিওগুলো বানাচ্ছি, আমার কোনো এক্সট্রা গ্যাজেট নাই, তো আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করছি সাউন্ড ভালো হওয়ার। একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন, এত বিদ্যুৎ কেন্দ্র, তবু লোডশেডিং। জ্বালানি সংকট হচ্ছে, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ কেন্দ্র করেছে আওয়ামী লীগ সরকার। গ্যাসের সরবরাহ কমেছে, বিদ্যুৎ কম দিচ্ছে আদানি। দেখেন, বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বাবদ 8 অর্থ বছরে যাইতে 2662 কোটি টাকা, যেটা 22-23 অর্থ বছরে 32,360 কোটি টাকা যাচ্ছে। এই ডেটাগুলো হচ্ছে আপনারা চাইলে মুখস্থ করে ফেলতে পারেন। যদি বিদ্যুৎ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আপনারা হচ্ছে এটা অ্যাড করতে পারবেন। শুধুমাত্র এই ডাটা মাথায় রাখলে হবে। দেখেন, বেশিরভাগ কারখানা চালু, তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ হচ্ছে 90টা মানে কিন্তু প্রচুর বন্ধ। তৈরি পোশাক খাতে দেখেন, সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ছাড়া অন্য এলাকা পরিস্থিতি স্বাভাবিক। তাহলে এইসব জায়গাতে হচ্ছে অ্যাকচুয়ালি ওদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, এবং কেউ ইন্ধন দিচ্ছে কিনা সেটাও দেখা লাগবে। দেখেন, বেতন, হাজিরা, বোনাস দেওয়ার, টিফিন বিল বৃদ্ধি এবং শ্রমিক ছাড়ের বন্ধ সহ কিছু দাবিতে হচ্ছে তারা আপনার আন্দোলন করতেছে। তো ওদের সাথে বসে অ্যাটলিস্ট কথা বলতে হবে যে আসলে কী চাচ্ছে, কেন যাচ্ছে, কদিনের মধ্যে দাবিগুলো যৌক্তিক কিনা এসব। কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন, 7 রাস্তায় 6 ঘন্টা অবরোধ, ভোগান্তি। সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারকে সময় দিতে হবে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। মোটামুটি সবাই কিন্তু আপনার বিএনপি থেকে শুরু করে সবাই মোটামুটি টাইম দিচ্ছে, মানে এখনই নির্বাচন দিতে হবে এমন কেউ বলছে কিনা ঠিক আমার জানা নাই। সো এটা হচ্ছে ক্লেম করার প্রয়োজন নেই, সবাই টাইম দিচ্ছে। তবে যেটা সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকারকে টাইম দিতে হবে। তাহলে এখন যেটা মূলত 1 নম্বর কাজ, সেটা হচ্ছে আপনার ইউএসএতে যেটা হয়, 100 ডে একটা প্ল্যান করে যে এই এতদিন আমরা এই কাজটা করব। অর্থাৎ কী কী সংস্কার আনা হবে, সেই সংস্কারগুলোর একটা লিস্ট করলে ভালো হয়। যেমন ধরেন হচ্ছে, অনেক পরীক্ষার্থীরা বা যারা হচ্ছে জব সিকার, ওরা ফ্রাস্ট্রেটেড, কারণ জবের সার্কুলার নাই, পরীক্ষা শুরু হচ্ছে না, পরীক্ষা ক্যান্সেল হচ্ছে। এইগুলো নিয়ে হচ্ছে কি ছাত্রদেরকে ভাবতে হবে। অর্থাৎ এই আন্দোলন শুরু হয়েছে কিন্তু স্টুডেন্টদের জব থেকে, এবং সেটাই যাতে আপনার কি না হয়, আপনার ব্যাকফুটে চলে না যায়। তো সেক্ষেত্রে হচ্ছে যারা আছে, আশা করতেছি তারা ব্যাপারটা মাথায় রাখবে, ছাত্র যারা আন্দোলনে আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সংস্কার একটা লিস্ট দেওয়া উচিত যে আপনার জন্য সংবিধান সংস্কার হবে কিনা, কোন কোন সেক্টর সংস্কার হবে, একটা লিস্ট করে আগালে হচ্ছে মানুষের জন্য ইজি হয়। গুলিতে চোখ নষ্ট হচ্ছে 401 জনের। দেখেন, ভয়াবহ অবস্থা, 400 মানুষের চোখ নষ্ট হয়ে গেছে গুলিতে। কিভাবে গুলি ছড়ছে চিন্তা করা যায়। সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি করা হয়েছে। শেয়ারবাজার অনিয়ম কমিটিকে 60 দিনের মধ্যে কমিশনে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরিবেশ উপদেষ্টা 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, এটা উনি জানিয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন এই কথা। প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ভারত প্রতিবেশীদের সঙ্গে প্রভুত্বের রাজনীতি করছে, এটা পড়ে একটা বইয়ের নাম মাথায় চলে আসছে, ফ্রেন্ড নট মাস্টার। বলেন তো বইটাকে আত্মজীবনীমূলক জানেন? কমেন্টে জানাবেন। দেখেন, ভারতের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারত সবসময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করছে। এটা কিন্তু খুব একটা খারাপ বলে নাই, মানে একদম সার্বিকভাবে ভারত যে কাজটা করে, ইভেন আপনারা দেখছেন ওদের পার্লামেন্ট বানানোর সময় আপনার মোটামুটি পুরো সাবকন্টিনেন্টকে ওরা ভারত দেখায় ফেলাইছে, এবং সেখানে বাংলাদেশও ছিল। ওরা হচ্ছে মানে নিজেদেরকে একটু উচ্চ শ্রেণীর জাতি ভাবা শুরু করছে, এবং হচ্ছে ওরা ভারত কন্টিনেন্টে ওদের একার এটা একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে, মানে অনেকটা ব্রাহ্মণরা যে ধারণা রাখতো আর কি। তো ওরা হচ্ছে আর বাকি যেই আশেপাশের দেশগুলো আছে, ওদের ইমোশন, ওদের অধিকার, এসব ব্যাপারে মাথা ঘামাইতে চায় না। আমরা এখনই নির্বাচন চাই না বলেন জিএম কাদের। এই জিএম কাদেররা কিন্তু হচ্ছে আপনার গণতন্ত্রের জন্য খুব একটা কাজ করা নাই, বরং গণতন্ত্র আটকানোর জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তারা সেখানে একটা পার্টনার ছিল এবং সুবিধাভোগী ছিল। হয়তো জিএম কাদেররা এখন বাইরে আছে, কারণ সবাইকে তো জেরা ঢুকালে রাজনীতি কে করবে। হ্যাঁ, সো জিএম কাদের হচ্ছে পলিটিক্যাল এত ইম্পর্টেন্ট পার্সন না, যাকে হচ্ছে মানে এত বড় করে কোট করা লাগে আর কি।
দেখেন বিশ্ববিদ্যালয়ে হোক ভয়ের সংস্কৃতি মুক্ত, যে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আসলেই এই যে ভয় ব্যাপারটা হচ্ছে আপনার কাটানো লাগবে, বন্ধ করতে হবে লেজুর ভিত্তিক শিক্ষক এবং ছাত্র রাজনীতি, গেস্ট রুম এবং গণরুম সংস্কৃতি বন্ধ করতে হবে অবশ্যই। একজন শিক্ষক একটি বেশি পদে থাকতে পারবেন না। এই যে কলিমুল্লাহ স্যার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন দেখা যাচ্ছে ওই কলিমুল্লাহ স্যারকে বিশাল বিশাল স্পিচ দেওয়া বেড়াচ্ছে, অথচ কলিমুল্লাহ স্যার আমার ঠিক মনে নাই 39টার বেশি সম্ভবত পদ একে দখল করে রাখছিল ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে যাতে বিসি থাকার সময়। তারপর ওনার এগেনস্টে আন্দোলন করে ওনাকে নামানো লাগছে। এই স্যাররা হচ্ছে এখন হচ্ছে আপনার দেখেন নীতি নৈতিকতা নিয়ে হচ্ছে ফেসবুকে বা বিভিন্ন টিভি চ্যানেলে বা পেজের লাইভে এসে বড় বড় কথা বলতেছে। তো ওনাদেরকে হচ্ছে আসলে আমরা ম্যান্ডেট দিয়ে ফেলি কথা বেশি বলার জন্য, এবং উপস্থিতের ক্ষমতা কমানো লাগবে। তারপর দেখেন ছেলেটার লাশটাও দেখতে পারলাম না। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত যে কাকরাইল বা মুগদা এলাকার কবরস্থানে দাফন করা হয় পারভেজকে, এখন পর্যন্ত কবরটি শনাক্ত করতে পারে নাই স্বজনরা। দেখেন কি ভয়াবহ অবস্থা। 4 নম্বর পেজে আমরা দেখি ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, দুদিনে হয়নি মামলা। এটা নিয়ে শুধু ইয়ারকি একটা পোস্ট করেছিলাম ইয়ারকি পেজে। ওনার সম্ভবত একটা পা নাই এবং সবগুলো হাত পায়ের রক কাটা। স্টিল আপনার যদি মনে হয় যে ওনাকে আরও পানিশ করা লাগবে, ওনাকে হচ্ছে এরকম একটা মানুষকে নামের আইনের আওতায় নিয়ে আসেন। আইনের আওতায় আনার জন্যই তো মানে সব কিছু যাতে আইনের শাসন চলে সেই জন্য তো হচ্ছে একটা বিপ্লব হইলো। এখন বিপ্লব হওয়ার পরে যদি আপনি নিজেই আবার আইন না মানেন তখন তার মানে এক প্রতি বিপ্লব হওয়া লাগবে, ঠিক না? যাদেরকে মনে হয় খারাপ লেখালেখি করেন, আইনে সোপার্দা করেন, এখন তো দেশ চালাচ্ছে আপনাদের পছন্দের মানুষেরাই, তো ওদেরকে মেরে ফেলে তো হবে না। জনপ্রশাসনে দেখেন যে মাঠ প্রশাসনে বড় পরিবর্তন 25 চালায় নতুন ডিসি সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখল করা হয়েছে। দেখেন মাদারীপুরের ডাসার উপজেলার বিএনপির এক নেতার বিরুদ্ধে প্রখ্যাত কবি কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিট দখলে অভিযোগ করা হয়েছে। ওই বিএনপি নেতার নাম সোহেল হাওলাদার, তিনি দলটির আপনার হচ্ছে একটা উপজেলার আইন বিষয়ক সম্পাদক। দেখেন আইন বিষয়ক সম্পাদক সাহেব হচ্ছে বেআইনি কাজ করতেছে। এইগুলো কিন্তু বদমাইশি বন্ধ করা লাগে। ভিটা দখল, ব্যবসা দখল, বাড়ি দখল, এইগুলো থেকে মুক্তির জন্য কিন্তু আন্দোলন হয়েছে। প্রেসিডেন্ট যেভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতি কেন্দ্রবিত হয়ে ওঠে, এটা আপনারা পড়তে পারেন, পড়লে হচ্ছে কিছু ধারণা পাবেন আর কি। কিন্তু এটা আমাদের জানার জন্য ভালো, আপনি একটু জানার চেষ্টা করবেন। আমি হচ্ছে পড়েছি, বাট আমার খুব একটা মানে মনে হয় না প্রিলি বা রিটার্ন কোনোটার জন্য একটা প্রয়োজন। স্টিল হচ্ছে আমি আরেকবার স্ক্রিনিং করবো, প্রয়োজন রাতে একটা ভিডিও বানাবো। দেখেন ইডেন এবং তিতুমির সহ 21 কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। এই একই প্রজ্ঞাপনে 21 অধ্যক্ষ সহ মোট 46 জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তা পাবেন না, অধ্যাদেশ জারি করা হয়েছে। দেখেন সীমান্ত হত্যা, দুই দেশে ভালো সম্পর্কের অন্তরা, এইটা আবার একদম লাস্ট পেজও আছে, ওরা দুইটা সেম রিপোর্ট নিয়ে আসছে। দেখেন সীমান্তে একটি মানুষকে গুলি করে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয় এবং সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা আমরা চাই না, বলেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল ভোরে ঠাকুরগাঁয়ে আপনার হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হচ্ছে জয়ন্ত কুমার সিং নামে 14 বছর একটা বাচ্চা মারা গেছে। দেখেন স্বর্ণা মারা গেল, সে কিন্তু আন্ডার 18, তাহলে বাচ্চাদেরকে গুলি করে মারার কোনো ধরনের যৌক্তিকতা নাই। মানে বাচ্চা না, কাউকে তো মারার যৌক্তিকতা নাই, তাও বাচ্চারা গায়ে কীভাবে হাত দেয় চিন্তা করে দেখেন। দেখেন ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহের সময় বেঁধে দিল পিটিআই। মোটামুটি ধরেন এই সাবকন্টিনেন্ট বাংলাদেশ থেকে ভালোই শিখছে আন্দোলন করা, আশা করি এটা পরিবর্তন আনতে পারবে। মোদি আর বিজেপিকে মানুষ এখন ভয় পায় না বলেছে রাহুল। যুক্তরাষ্ট্রের সফর গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন এই কথা বলেছেন। তো রাহুল গান্ধী দেখেন উনি বলেছেন বিজেপি ঘৃণার রাজনীতিকে উনি হচ্ছেন আক্রমণ করেন, তো উনি সরাসরি ঘৃণার রাজনীতিও বলেন। দেখেন ঘৃণার এই হেট পলিটিক্স যেটা করে এটা কিন্তু বিজেপি খুব বেশি বেশি করে, এবং এটা নিয়ে কথা বলা উচিত। মন্দরিন আদায়ের সামনে যত চ্যালেঞ্জ, দেখেন মন্দরিন ব্যাপারটা আপনার বুঝতে হবে যে ঋণটা হচ্ছে আর পারফর্ম করতেছে না, হ্যাঁ, অর্থাৎ যে ঋণটা হচ্ছে ফেরত পাওয়ার সুযোগ নাই, সেটাকে আমরা মন্দরিন বলি। খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য এই পৃষ্ঠা। দেখেন শরতের হাওয়ায় নৌকার দোলায়, কি সুন্দর। দেখেন ঢাকার বুড়িগঙ্গা নদী, এটা তো মনে হয় ময়লা পানি, এখন কি অবস্থা যায় না। শীতলক্ষা নদী, ভ্রমণ করে আসতে পারবো অনেক সব জায়গায়। ধলেশ্বরী, বাংলাদেশের নামগুলো কি সুন্দর দেখেন নদীর, ধলেশ্বরী, শীতলক্ষা, বুড়িগঙ্গা, কি সুন্দর সুন্দর। আমি মাঝে মধ্যে দেখেন কালীগঙ্গা নদী, কালীগঙ্গা নদীর নামটাই তো কত সুন্দর, বাংলাদেশের নদীর নামটা এত সুন্দর চিন্তার বাইরে। 34,000 কোটি টাকা শুল্ক ছাড় দেওয়া হয়েছে। দেখেন গত অর্থ বছরে যে গত 3 অর্থ বছরে শুল্ক ছাড়ের একটি হিসাব তৈরি করেছে এনবিআর। দেখেন এখানে হচ্ছে আপনার 20-21 ছিল হচ্ছে 23,000 কোটি টাকা, 21-22 ছিল 28, এবং 22-23 অর্থ বছরে ছিল হচ্ছে কি 23,000, মানে প্রায় 34,000 কোটি টাকার কাছাকাছি।
আচ্ছা, তারপর দেখি এখন দেখেন আজকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে আপনার গণতান্ত্রিক বাংলাদেশে বিনিময়ের লক্ষ্যে রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারের প্রস্তাব। একটা গোল টেবিল বৈঠকে হচ্ছে অধ্যাপক তাসনিম সিদ্দিকী, রাষ্ট্রবিজ্ঞানের টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি বলেছেন, দেখেন উনি কিছু আপনার পরামর্শ দিয়েছেন প্লাস কিছু ইনসাইট শেয়ার করেছেন। তার ইনসাইটগুলো হচ্ছে 1973 সালে প্রথম সংসদে ব্যবসায়ীদের সংখ্যা ছিল 18%, যা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে দ্বাদশ সংসদে দ্বারা হচ্ছে 67%। এটা কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, আপনি হচ্ছে ব্রিটেনে কোট করতে পারবেন। সো আপনি এটা লিখে রাখতে পারেন, এই সংখ্যাটা ইউজ করতে হবে 18 আর 37%। তার মানে ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে। এছাড়া দেখেন উনি বলেছেন যে সংরক্ষিত নারী আসন 72-73 হচ্ছে যুক্তিসঙ্গত থেকে ছিল, কিন্তু এখন হচ্ছে 24-এ যে আন্দোলনে সেখানে নারী শিক্ষার্থী ছিল, বাংলাদেশের নারীর সংখ্যা বেশি। সো ওনাদেরকে আপনি সরাসরি কোটা না দিয়ে ওনাদেরকে সরাসরি 1/3 আসন দেওয়া লাগবে, মনোনয়ন দেওয়া লাগবে, এটা করে দিতে বলছে। খুব ভালো কথা বলছে। দেখেন অধ্যাপক নিজাম স্যার, উনি হচ্ছেন সাবেক অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলেছেন, বাস্তবে প্রধানমন্ত্রীর অতিমাত্রায়ন ক্ষমতার কেন্দ্রীকরণ হয়েছে, যা রাষ্ট্র শাসনের সংকটের মূল কারণ। অনেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্য চান, বাস্তবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য সম্ভব নয়। এইটাই আমি কয়েকদিন ধরে বলতেছি, বিশ্বাসই করতে যাচ্ছে না মানুষ। দেখেন দেখেন সুন্দর করে বুঝেছে, টুইন হাইডেড এক্সিকিউটিভ সিস্টেম যেখানে আছে সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর তুলনায় অনেক বেশি ক্ষমতা ভোগ করবে। এখানে একজন মানুষ থাকবে এই ধরনের সিস্টেমে, যে পাওয়ার সবসময় বেশি থাকবে। আপনি ইউএসএ বলেন, ইউকে বলেন, ফ্রান্স বলেন, যেখানেই বলেন। তাহলে এটাকে এমনভাবে আমাদেরকে মানে ম্যানেজ করা লাগবে যাতে করে হচ্ছে ব্যালেন্স করা যায়। কিন্তু আপনি বর্তমান স্ট্রাকচারে থেকে আপনি কখনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ব্যালেন্স করতে পারবেন না। যাতে সংসদের কার্যপ্রণালী যে বিধিটা আছে সেটা হচ্ছে চেঞ্জ করা লাগবে। তারপর কথা বলতে হচ্ছে নির্বাহী বিভাগ বিচার বিভাগের সম্পর্কের ভারসাম্যহীনতা নিয়ে। দেখেন চেয়ারম্যান সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সাবেক মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক ও নিরীক্ষক, ওনার প্রথম পার্টটা হচ্ছে আমার ভালো লাগে নাই, কিন্তু খুব অসাধারণ কিছু আপনার ইনসাইট নিয়ে আসছে। আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পিডিএফ কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, পিডিএফে পড়ে নেবেন। দেখেন উনি বলেছেন আমাদের সংবিধানে স্বৈরাচারী হওয়ার অনেকগুলো উপাদান আছে। 72-এর সংবিধানও ছিল। পরবর্তী যে ওনার কথা হচ্ছে 1990 সালের সংবিধান সংশোধনের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেওয়া হয়, এবার সেটা হতে দেওয়া যাবে না। ভাই সংবিধান সংশোধন তো কে করবে? আমরাটা করবে? রাজনৈতিক দলগুলো মানে কি, যারা নির্বাচিত রাজনৈতিক দল তারাই তো সংবিধান সংশোধন করবে, ওরাই তো জনগণের ম্যান্ডেট পাওয়া। তো রাজনৈতিক দল সংবিধান সংশোধন কে করবে? আমরারা করবে? এটা তো পসিবল না। তাহলে দেখেন এই জিনিসটা আমার খুবই অকওয়ার্ড লাগছে ওনার কথাটা, কিন্তু উনি খুব সুন্দর সুন্দর আপনার হচ্ছেন 5-7টা হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন কি চেঞ্জ আসা যাইতে পারে। যেমন ধরেন কেন্দ্রীয় সরকার এবং স্থায়ী সরকারকে পৃথক করা লাগবে, ঔপনিবেশিক আইন পুলিশ অ্যাক্ট চেঞ্জ করা লাগবে, তারপর প্রসিকিউশন সার্ভিস বা অভিযুক্ত ব্যক্তিদের বিচারে নিযুক্ত সরকারি আইনি পক্ষগুলো স্বাধীন করা লাগবে, সংখ্যানুপাতিক জনপ্রতিনিধিত্বমূলক পদ্ধতি চালু করতে হবে। এটা হচ্ছে কি, যে ভোট দিবে, ভোট কে কয়টা ভোট পাইছে সেইটার উপর বেস করে হচ্ছে আসন পাবে। সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ রাখা যাবে না, এইটা আবার একটু ঝামেলা হয়ে যাবে। রাখা লাগবে, তবে সেটা হচ্ছে মডারেট করে রাখা লাগবে। এইটা আবার বলছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এই কথা নিয়ে আসছে। এটা একটু পর আলোচনা করি কেন মডারেট করা লাগবে। আর লাস্টে বলছে হচ্ছে আচ্ছা, নির্বাচন কমিশনের সার্চ কমিটি চেঞ্জ করা লাগবে আইনটা, আর স্থানীয় সরকারের কাউন্সিল নির্বাচন হওয়া লাগবে। বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে হচ্ছে আপনার আচ্ছা এর নাম কিছু নাই আর। এরপর দেখেন যে ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের উচিত প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করে একটু এক্সপিরিয়েন্স গেইন করা। আচ্ছা এখানে তেমন কিছু নাই। দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এখানে সব কাছাকাছি সেম। যেমন ধরেন যে নির্বাহী আর সংসদে ভারসাম্য রক্ষা করা, এগুলো সবখানে সেম। এখানে দেখেন সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে অর্থ বিল এবং মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য সকল ক্ষেত্রে ভোটদানের স্বাধীনতা দিতে হবে। 70 নম্বর অনুচ্ছেদ দরকার আছে, কিন্তু মডারেট 70 নম্বর দরকার আছে। একটা হচ্ছে অর্থ বিল, আরেকটা হচ্ছে মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা, যাতে আপনার টাকা খেয়ে সরকার চেঞ্জ করতে না পারেন। ঠিক আছে, অর্থাৎ 70 মডারেট 70 লাগবে, পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা বাকিগুলো হচ্ছে আমি পড়তেছি না কেন, কারণ সবার কথাগুলো সেমই চলে আসছে। এর চেয়ে ওনার ইয়াগুলো খুবই ভালো আসছে। যেমন হারুনুর রশিদ উনি বলেছেন রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্র চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, যেমন বিএনপির মধ্যে দলীয় প্রধানকে অপসারণ করার একটা সুযোগ আছে, তবে সেটা খুবই অস্পষ্ট এবং প্রায় অসম্ভব। আর আওয়ামী লীগ হচ্ছে এই ধরনের কোনো প্রভিশনই নেই, এটা চেঞ্জ করা লাগবে। যাই হোক এই হচ্ছে এটা। তারপরে হচ্ছে দেখি আমরা বিনোদনে তেমন কিছু নাই পড়ার মতো। শরীফুল রানারাই ওদের, শোয়েবলি আমাদের হচ্ছে টিমটা ভালো করবে। এরপরে দেখি ফসলের জমিতে বালুর স্তূপ চিন্তায় কৃষক। আপনারা জানেন যে বন্যা হলো, এখানে হচ্ছে বালি উঠে আসছে এবং 5 থেকে 6 ফিট, চিন্তা করেন 5 থেকে 7 ফিট বালির স্তূপ হয়ে গেছে। এইটা হচ্ছে আপনাকে কি করা লাগবে, বালিগুলো সরাই ফেলা লাগবে সরকারিভাবে, আনো তো এখানে তো ফসল ফলবে না।
এবার বিএসএফ এর গুলিতে কিশোর নিহত, আহত 2। দেখেন জয়ন্ত কুমার সিং 15 বছর বয়সে মারা গেছে। এটা নিউজটা অলরেডি পড়ে ফেলছে, আর পড়তেছি না। আবু সাইদ হত্যায় 2 পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আর তেমন কিছু নাই।